স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর যেহেতু পরীক্ষা খুবই সামনে চলে এসছে, আমরা কিছু কিছু চ্যাপ্টার আমাদের কমপ্লিট করা হয়নি, তার জন্য সেই চ্যাপ্টারগুলোকে আমি ছোট করে শুধুমাত্র পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করছি। আগের একটা ভিডিওতে আমরা এরিয়া নিয়ে আলোচনা করেছিলাম, সমাকলনের সাহায্যে কী করে কার্ড দ্বারা সীমাবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফল বের করা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ম্যাক্সিমা মিনিমা অর্থাৎ চরম ও অবম মান নির্ণয় এবং সেই সংক্রান্ত যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবং পুরো একটা চ্যাপ্টার আমরা কিভাবে অঙ্কগুলো করব, অর্থাৎ ছোট করে যদি আমরা একদম পরীক্ষার আগের দিন দেখতে হয় তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো করব, ওয়ার্কিং প্রসেসটা কি, কোন স্টেপ বাই স্টেপ গেলে অঙ্কগুলো আমাদের সবকটা অঙ্ক একই রকমভাবে হয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করব। তো একদম মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখবে, কারণ পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কই আসবে। এমনকি আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি তার মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো খুব ভালো করে প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। ম্যাক্সিমা মিনিমা বা চরম অবম মান নির্ণয় যখন আমরা করব, তার আগে আমার এর থিওরিটিক্যাল যেই ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। মনে করো y = f(x) একটা আমার অপেক্ষক রয়েছে এবং সেই অপেক্ষকের আমরা x = c বিন্দুতে যদি বলি যে এই অপেক্ষকটার মান চরম আছে অর্থাৎ ম্যাক্সিমাম বৃহত্তম আছে, তার অর্থ কি? তার অর্থ হলো আমরা যদি একটা h অর্থাৎ একটা নাম্বার, ধনাত্মক নাম্বার এইচকে আমরা এমনভাবে ডিফাইন করতে পারি যে c - h <x c + h, এই ইন্টারভেলের মধ্যে যে এক্সগুলো থাকবে তার মান f(x) এর মান তার চেয়ে f(c) এর মান বেশি থাকবে। ঠিক আছে, এই ইন্টারভেলের মধ্যে এইচ হলো একটা ধনাত্মক পজিটিভ রাশি, এইচ একটি ধনাত্মক রাশি, ক্ষুদ্র ধনাত্মক রাশি। ঠিক আছে, তাহলে এই ইন্টারভেলের মধ্যে যদি x থাকে তাহলে f(c) এর মান সেসব f(x) এর মানের চেয়ে বড় হবে। তখন আমরা বলবো যে x = c বিন্দুতে f(x) বা y এর মান চরম। এবার একই রকমভাবে অবম মানটা কি করব? মনে করো x = d বিন্দুতে বলছে যে সেটা হলো অবম, তার মানে সেক্ষেত্রে d - h লেস দ্যান x লেস দ্যান যদি d প্লাস h হয় তাহলে f(x) এর মান এই f(d) এর চেয়ে বড় হবে। তখন আমরা বলবো যে x = d বিন্দুতে অবম মান রয়েছে, সবচেয়ে ক্ষুদ্রতম মান রয়েছে। ঠিক আছে, এটা হলো থিওরিটিক্যাল একটা ভাবনা চিন্তা। আমি আগেই বলেছি যে এই ভিডিওটাতে আমরা খুব বেশি ডিটেলসে যাব না, আমরা শুধুমাত্র ওয়ার্কিং প্রসেসটার মধ্যে যাব, কিভাবে আমরা অঙ্কগুলো করব এবং এর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে যেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। চরম অবম এই মানটা কেন আসলো, কিভাবে আমরা হঠাৎ করে যখন আমরা ওয়ার্কিং প্রসেস করব সেখানে কেন ওই প্রসেসে যাব সেটা একটুখানি বোঝানোর চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু বললাম যে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি, তো গ্রাফিক্যালি মনে করো এটা হলো অক্ষ দুটো এবং এটা হলো কোনো একটা কার্ভ। ঠিক আছে, এবং এখানে দেখো এখানে এমন তিনটে বিন্দু আছে যেখানে কার্ভটা টার্নিং নিচ্ছে। তাহলে সেই বিন্দুটাতে যেখানে ম্যাক্সিমাম এই জায়গা থেকে কার্ভটা কি হয়েছে, এখান থেকে উঠে কোনো একটা জায়গায় গিয়ে সবচেয়ে বেশি হয়ে সেখান থেকে আবার নেমেছে, তাহলে এইখানে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, এমন একটা পয়েন্ট থাকবে যেখানে ওর মান সর্বোচ্চ একদম হায়েস্ট লেভেলে, তাহলে সেই পয়েন্টটাতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকটা কী হবে, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। একই রকমভাবে যেখানে এই লাস্ট পয়েন্ট যেখান থেকে আবার উঠছে, যেখান থেকে আবার ওঠা শুরু হয়েছে, সেখানে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকটাও দেখো এক্স অক্ষের সমান্তরাল হবে। আবার একই রকমভাবে এই ম্যাক্সিমাম পয়েন্ট যেখানে আছে সেখানেও যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি তাহলে সেটা
এক্স অক্ষের সমান্তরাল হবে। এবার এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে এই সব স্পর্শকগুলোর প্রবণতা কি হয়, এটা যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভ হয় তাহলে এদের প্রবণতা কি হবে, এফ ড্যাশ এক্স মানে ট্যান থিটা যেটা হয় এটাও এফ ড্যাশ এক্স হবে, এটাও এফ ড্যাশ এক্স হবে। বা এই পয়েন্টগুলোর নাম যদি এখানে ধরো এখানে যদি আমি এক্সগুলোর ভ্যালু বের করে নিই, মনে করো এটা এলো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু বি বিন্দুতে, এটা হলো এক্স ইকুয়াল টু সি বিন্দুতে, তাহলে এফ অফ এ হবে এটা এফ অফ বি হবে এবং এটা এফ অফ সি হবে, এফ ড্যাশ সি। তাহলে যেহেতু এরা এক্স অক্ষের সমান্তরাল তাহলে প্রবণতা অর্থাৎ অ্যাঙ্গেলটা কত হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ প্রবণতা হচ্ছে 0, তার মানে এফ ড্যাশ এ ইকুয়াল টু 0 হতে হবে, এফ ড্যাশ বি ইকুয়াল টু 0 হতে হবে এবং এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ যেখানে টার্নিং পয়েন্টটা চরম বা অবম মান, এসব মানগুলোকে আমরা বলি প্রান্তিক মান। হ্যাঁ, এই প্রান্তিক ভ্যালু যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে কি হবে, স্পর্শক অঙ্কন করলে তারা এক্স অক্ষের সমান্তরাল হবে, অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে যে ওয়ার্কিং প্রসেস আমি বলছিলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমাদের চরম না অবম আছে সেটা বের করতে হবে, বা এক্স ইকুয়াল টু না কোন বিন্দুতে চরম অবম আছে সেটা বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্কিং প্রসেস কি, ফার্স্ট হলো আমাদের এফ ড্যাশ এক্স বের করতে হবে। ফার্স্ট কন্ডিশন দেখো, চরম হোক বা অবম হোক সব ক্ষেত্রেই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হতে হবে, 0 হতে হবে। এবার আসছি নেক্সট পয়েন্টে। তা আমরা তো প্রথমে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে আমরা বুঝতে পারছি যে এখানে প্রান্তিক ভ্যালু আছে কি নেই, চরম অথবা অবম, চরমও হতে পারে অবম হতে পারে, আমরা ফিক্স না। এবার এফ ড্যাশ এক্স যখন চলে আসলো, এফ ড্যাশ এক্স তো আবার একটা ফাংশন, তাই তো, আমরা মনে করো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হলো 5x আমি ধরে নিচ্ছি। তাহলে আমরা এর আগের যেই চ্যাপ্টার আছে, যে ইনক্রিজিং ডিক্রিজিং চ্যাপ্টারটা ছিল, সেখানে দেখো আমরা একটা জিনিস পড়েছিলাম, এফ অফ এক্স একটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা যদি কার্ভ থাকে তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন যদি 0 হয় তাহলে আমরা বলি যে এটা বর্ধিষ্ণু, আর যদি এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হয় তাহলে হয় ক্ষয়িষ্ণু বা ডিক্রিজিং। তাহলে এফ ড্যাশ এক্স যদি 0 গ্রেটার দ্যান 0 হয় তাহলে এফ অফ এক্স কী হয়, বর্ধিষ্ণু, বাড়ছে, তার পরের পয়েন্টগুলোতে বাড়ছে। তাহলে এখানটায় আমরা যদি ফাই ড্যাশ এক্স বের করতে যাই তার মানে কি এফ ডবল ড্যাশ এক্স বের করা না, এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু ফাই ড্যাশ এক্স হবে। ঠিক আছে, এই ফাই ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে, এফ ড্যাশ এক্স বর্ধিষ্ণু, তাই তো, বর্ধিষ্ণু মানে বাড়ছে, তখন কার্ভটা কি হবে, বেড়ে যাবে, অর্থাৎ সেখানে কি হবে, অবম মান থাকবে, অর্থাৎ লাস্ট আছে কার্ভটা আরও বাড়ছে। এবার তার মানে কি, যদি এফ ডবল ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা কি করব, সেটা কি মান আছে, যদি কার্ভটা বাড়তে থাকে তাহলে সেখানে নিশ্চয়ই সবচেয়ে কম মান ছিল, তার জন্য পরের বার কার্ভটা বেড়ে যাচ্ছে, তাহলে সেখানে এফ অফ এক্স অবম হবে, অবম। ঠিক আছে, একই রকমভাবে যখন এফ ড্যাশ এক্স, এই যে এই ক্ষেত্রেটা এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 ছিল তখন এফ অফ এক্স কী ছিল, ক্ষয়িষ্ণু ছিল, অর্থাৎ কম ছিল। একই রকমভাবে তাহলে এখানে এফ ড্যাশ এক্স অর্থাৎ এফ ডবল ড্যাশ এক্স যদি লেস দ্যান 0 হয় তাহলে এফ ড্যাশ এক্স যে এর আগের ফাংশনটা যেটা, সেটা কি হবে, ক্ষয়িষ্ণু, অর্থাৎ কমবে, নিচের দিকে নামবে, তার মানে সেখানে অলরেডি ম্যাক্সিমাম ভ্যালুটা গেইন করে গেছে, অর্থাৎ এফ ড্যাশ এক্স যখন লেস দ্যান 0 হবে তখন এফ অফ এক্স চরম মান থাকবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে ওয়ার্কিং প্রসেস কি গেল, ওয়ার্কিং প্রসেস হলো, আগে আমাদের যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স দেওয়া থাকে আমাদের ফার্স্ট কি করতে হবে, এফ অফ এক্স বের করতে হবে এবং এফ ড্যাশ এক্স বের করতে হবে, এফ ডবল ড্যাশ এক্স বের করতে হবে। তারপরের কাজ কি, আমরা চরম বা অবম মান পাওয়ার জন্য কি করতে হবে, এই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করতে হবে। এবার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যখন 0 চলে আসলো তখন এইখান থেকে আমরা কি পাবো, এক্সের কয়েকটা ভ্যালু পাবো, একটা পাবো অথবা দুটো পাবো, তাহলে এক্স ইকুয়াল টু তখন হয়ে যেতে পারে C1
অথবা x = c2 হতে পারে, তাই তো? তাহলে সেই বিন্দুগুলোতে আমাদের f ডবল ড্যাশ x এর ভ্যালুটা কি সেটা বের করতে হবে। তাহলে f ডবল ড্যাশ c1 আর f ডবল ড্যাশ c2 এগুলো বের করতে হবে। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবম, যদি লেস দ্যান 0 হয় তাহলে চরম। তাহলে সেই বিন্দুগুলোতে আমরা চরম না অবম সেগুলো বের করতে পারবো। তারও পরবর্তীকালে যদি বলে যে এই চরম মানটা বের করো, তাহলে x = c1 যদি অবম মান হয় তাহলে এইখানটায় বসিয়ে দেবো, সেটা অবম মান হবে। আবার x = c2 তে যদি চরম মান হয় সেটাও বসিয়ে দেবো, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এইটা হলো মেন আমাদের ওয়ার্কিং প্রসেস। কেন করব, কিসের জন্য করব, আমি কিন্তু পুরোটা বুঝিয়ে দিলাম। আমরা সরাসরি অঙ্কে চলে আসবো, পরপর কিছু কিছু অঙ্ক করব যেগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি শুধুমাত্র এই ভিডিওটা দেখে যাও তাহলেই কিন্তু আমার মনে হয় পরীক্ষাতে একটা না একটা অঙ্ক এখান থেকেই কমন পেয়ে যাবে। আর যদি না হয়, আমি টেস্ট পরীক্ষার আগে আমি এটা করছি, আশা করছি ফাইনালের আগে পুরো চ্যাপ্টারটা নিয়েও আমি পরপর ভিডিওগুলো, মানে চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়েও ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এই জিনিসটা খুব ভালো করে মন দিয়ে দেখবে। আমরা অঙ্কগুলো করছি, অঙ্কগুলোর মধ্যেও কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্কগুলোও রয়েছে। দেখো, ফার্স্ট একদম বেসিক টাইপের অঙ্ক আমরা করব। দেখো বলেছে x এর কোণ মানে y = x³ - 3x² + 5 অপেক্ষকের চরম বা অবম মান আছে এবং অনুরূপ চরম বা অবম মান নির্ণয় করে। তো ফার্স্ট আমাদের y = x³ - 3x² + 5 এই অপেক্ষকটা রয়েছে। আমাদের ওয়ার্কিং প্রসেস কি, প্রথমে আমরা f' বের করব, অর্থাৎ dy dx, এটা 1 নম্বর নাম দিয়ে দিই। 1 নংকে পরপর দুইবার x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই। কি হবে, dy dx = হচ্ছে আমাদের 3x² - 6x, এটা তো হচ্ছে না, আর এবং d2y dx2 = কত হবে, এটাকে আবার করব, অর্থাৎ 6x - 6। এবার দেখো আমাদের কি করতে হবে, চরম বা অবম মানের জন্য dy dx অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 করতে হবে। চরম বা অবম মানের জন্য বা প্রান্তিক মানের জন্য dy dx = 0 ইমপ্লাইজ কি হচ্ছে 3x² - 6x = 0। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারছি, 3x কমন নিচ্ছি। দেখো x - 2 = 0, তাহলে আমাদের কি আসছে, অতএব x = 0 or x = 2। তাহলে দুটো বিন্দু আমরা পেলাম। এই দুটো বিন্দুতে dy dx এর ভ্যালু কি হচ্ছে, d2y dx2 ভ্যালু কি হচ্ছে, d2y dx2 at x = 0। তাহলে কত হচ্ছে, -6, দ্যাট ইজ লেস দ্যান 0, অর্থাৎ x = 0 বিন্দুতে চরম মান আছে, এবং এবার x = 2 তে বসাই, d2y dx2 at x = 2 কত হবে, এখানটা x = 2 বসালে 12 - 6 = 6। তাহলে এটা গ্রেটার দ্যান 0, তার মানে অবম আছে, অর্থাৎ x = 2 বিন্দুতে অবম মান আছে। ঠিক আছে, তাহলে চরম আর অবম মান কোথায় কোথায় আছে আমরা বের করলাম। এবার আমাদের বলেছে যে অনুরূপ চরম বা অবম মান নির্ণয় করে, তাহলে অবম এবং চরম মানটা কী হবে সেটাও বের করতে হবে। তাহলে একদম সিম্পলি x = 0 বিন্দুতে চরম মান আছে, তাহলে চরম মান সমান কত হবে, x = 0 বসিয়ে দিলে 5, আর অবম মান সমান x = 2 বসিয়ে দিলে 2³ হলো 8 -2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 2² 4 -12 + 5, তাহলে হচ্ছে কত, 1। তাহলে চরম মান হচ্ছে 5, অবম মান হচ্ছে 1। দেখেছো, একদম বেসিক জিনিস আমরা ওয়ার্কিং রুল অনুযায়ী মেনে করলাম। ঠিক আছে, নেক্সট আরও একটা অঙ্কে চলে আসি।
নেক্সট প্রবলেম দেখো, এই অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অপেক্ষকের চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতম। অর্থাৎ আমরা যে চরম মানটা বের করব তা অবম মানের চেয়েও ছোট। কীরকম, আমরা এটাকে এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নিই, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তো এটাকে আমরা 1 নম্বর নাম দিই। 1 নংকে পরপর দুবার এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই। কী হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স কিউবের ডেরিভেটিভ হলো 3x স্কোয়ার, আর এটা হলো এক্স টু দি পাওয়ার -3, অ্যাকচুয়ালি -3 বাই এক্স স্কোয়ার। এটা হলো আমাদের এফ ড্যাশ এক্স। এবং এফ ডবল ড্যাশ এক্স সমান সমান কত, 6x। এটা আবার -2 এদিকে প্লাস হয়ে যাবে 6 বাই এক্স। ঠিক আছে, এবার দেখো আমাদের কি চরম বা অবম মানের জন্য, চরম বা অবম মানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ কি হচ্ছে, 3x স্কোয়ার -3 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে কী হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্সের ভ্যালু কটা বেরোচ্ছে, এক্সের ভ্যালু বেরোচ্ছে +1 আর এক্সের ভ্যালু বেরোচ্ছে -1, এই দুটো বেরোচ্ছে। এবার +1 আর -1 দুটো বিন্দুতে আমাদের কোনটা ম্যাক্সিমাম, আর এইটার থেকে কেন নিচ্ছি না, কারণ এটার থেকে আমাদের বাস্তব মান হচ্ছে না, অবাস্তব মান হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আই হয়ে যাচ্ছে, আই আমাদের বাস্তব মান নয়। তো এবার এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু বের করি, এফ ডবল ড্যাশ কত 1 করি, তাহলে কত হচ্ছে দেখো 6 + 6 12 হচ্ছে, গ্রেটার দেন 0। অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবম মান আছে, বিন্দুতে অবম মান, ঠিক আছে। আর এফ ডবল ড্যাশ -1 করলে তাহলে এটা -6, এটাও -6 ইকুয়াল টু -12, তাহলে লেস দ্যান 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু -1 বিন্দুতে চরম মান আছে, চরম মান। তাহলে অবম মানটা কি, অর্থাৎ এফ অফ এক্স, এফ অফ 1, এতে অবম মান আছে, এফ অফ 1 মানে কত, 1 + 1 হয়ে গেল 2, আর এফ অফ -1 ইকুয়াল টু কত হবে, এটাও -1 হবে, এটাও -1 হবে, -2। তাহলে দেখো এটা আমরা বলেছিলাম অবম মান, এটা বলেছিলাম চরম মান, তাহলে লিখে দিতে হবে। অর্থাৎ চরম মান হলো -2 আর অবম মান হলো 2। ঠিক আছে, এগুলো ম্যাথমেটিক্সের বেশ কয়েকটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে, এগুলো পরবর্তীতে আমি আলোচনা করে দেবো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। নেক্সট যে প্রবলেমটা আসছে সেটা হলো কি, এক্স টু দি পাওয়ার 1 বাই এক্সের চরম মান নির্ণয় করো। তো দেখো এইখানটায় আমরা ধরে নিচ্ছি, মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স। দেখো সরাসরি এক্স টু দি পাওয়ার এক্সের তো আমরা ডেরিভেটিভ করতে পারি না, তার জন্য আমাদের লগ নিতে হবে। তাহলে লগ ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স সামনে চলে আসবে লগ এক্স। কারণ কি, এখানটা যদি উভয় পক্ষে লগ নিয়ে পাই, এরকম লিখি, উভয় পক্ষে লগ ই বেসের লগ নিয়ে পাই কী হবে, লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, সেই 1 বাই এক্সটাকে সামনে নিয়ে এসেছি। এবার এটাকে আমরা পরপর দুবার ডেরিভেটিভ করে দিই, তাহলে লগ ওয়াইকে ডেরিভেটিভ করবো। হ্যাঁ, তাহলে ডি বাই ডি এক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু কত হবে, এর ডেরিভেটিভ করলে নিচে এক্স আছে, তাহলে নিচে আমাদের এক্স স্কোয়ার, লগ এক্সের ডেরিভেটিভ হবে ফার্স্ট 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস, এখানে লগ এক্স থেকে যাবে এক্সের ডেরিভেটিভ 1 লগ
এক্স, অর্থাৎ এখানে হচ্ছে কত 1 মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার। আবার ডি বাই ডি এক্স ডি টু ওয়াই বাই ডি এক্স টু লগ ওয়াই, এর যদি আমরা ডবল ডেরিভেটিভ করি তখন কি হবে, এক্স টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 1 মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার, মাইনাস এবার 1 মাইনাস লগ এক্স থেকে যাবে এবং এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2x। তো এখান থেকে সিম্পলিফাই করলে দেখো এখানে একটা এক্স, এটাকে যদি একটুখানি সিম্পলিফাই করে লিখি আর কি, মাইনাস এক্স মাইনাস অফ 1 মাইনাস লগ এক্স ইন্টু 2x বাই এক্স টু দি পাওয়ার 4। এবার দেখো আমরা কি করব, আমাদের এক্সের ওয়াই এর চরম বা অবম মান নির্ণয় করতে হবে। আমরা কিসের চরম বা অবম মান বের করছি, এখানে লগ ওয়াই এর। দেখো ওয়াই এর বৃদ্ধির জন্য বৃদ্ধি বা হ্রাসে লগ ওয়াই এর বৃদ্ধি বা হ্রাস হয়। তাহলে ওয়াই এর চরম বা অবম মানে কী হবে, ডি অফ ডিডিএক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু 0 হবে। দিস ইমপ্লাইজ এই অংশটা 0, 1 মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ কী আসছে, 1 মাইনাস লগ এক্স ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ লগ এক্স ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ই, যেহেতু লগ ই এর ভ্যালু 1। এবার আমাদের সেকেন্ড ডেরিভেটিভটায় মানে এটা তো আমরা বুঝতে পারলাম যে চরম বা অবম মান আছে এক্স ইকুয়াল টু ই বিন্দুতে। এবার সেটা চরম আছে না অবম আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু অফ লগ ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু ই কত হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস ই মাইনাস অফ 1 মাইনাস লগ ই ইন্টু 2e বাই ই টু দি পাওয়ার 4। তাহলে অ্যাকচুয়ালি কী আসছে দেখো, লগ এর ভ্যালু 1, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা তাহলে মাইনাস 1 বাই ই কিউব। ই এর ভ্যালু তো অলওয়েজ গ্রেটার দ্যান 0, তার মানে এটা অলওয়েজ লেস দ্যান 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু ই বিন্দুতে চরম মান আছে এবং চরম মানটা কি, এবং চরম মান সমান সমান ই টু দি পাওয়ার 1 বাই ই, এক্সের জায়গায় ই বসিয়ে দিলাম। ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল এই অঙ্কটা। নেক্সট আমরা যে অঙ্কগুলো করব, পরপর কয়েকটা অঙ্ক আরও করব, যেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভের যে 5 নম্বরের অংশটা রয়েছে সেখানে কিন্তু এই ধরনের অঙ্কগুলো দেয়। এই অঙ্কগুলো দেখলে অনেক সময় আমরা ঘাবড়ে যাই, করতে চাই না, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক। অন্ততপক্ষে আমি তো বলবো ইন্টিগ্রেশনের যেই বড় বড় অঙ্কগুলো রয়েছে তার থেকে এই অঙ্ক অনেক সহজ। তো অঙ্কগুলো সহজ কিভাবে হবে, যদি আমরা অঙ্কগুলো পড়ে বুঝতে পারি কি দেওয়া আছে, কি আমাকে বের করতে হবে। ঠিক আছে, ওইটা আমাদের কাছে সবচেয়ে ক্লিয়ার থাকতে হবে। প্রমাণ করো প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রই সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এখানে আমাদের ভেরিয়েবল জিনিস কোনটা কোনটা আছে, একটা হলো পরিসীমা এবং ক্ষেত্রফল। বলছে যত ধরনের আয়তক্ষেত্র হয় তাদের মধ্যে গিভেন পরিসীমা বিশিষ্ট, একই পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের চেয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে, এটাই হলো এর মোদ্দা কথা। এখানে কি বলেছে, প্রদত্ত পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ পরিসীমা দেওয়া আছে, মানে পরিসীমা ফিক্সড করা আছে। মনে করে পরিসীমা বলা আছে 50, তাহলে এই 50 পরিসীমা দিয়ে বিভিন্ন রকমের আয়তক্ষেত্র আঁকা যেতে পারে। বলছে তার মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষেত্রফলযুক্ত আয়তক্ষেত্র যেটা হবে সেটা হলো বর্গক্ষেত্র, অর্থাৎ সেক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তো এখানে আমাদের গিভেন কোনটা অর্থাৎ কনস্ট্যান্ট কোনটা, কনস্ট্যান্ট হলো পরিসীমা। আমরা ধরে নিই, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এক্স একক, প্রস্থ ওয়াই একক। ঠিক আছে, তাহলে পরিসীমা, অতএব পরিসীমা
পি পেরিমিটার ইকুয়াল টু কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আর আমাদের বের করতে হবে কি কোনটাকে আমাদের ম্যাক্সিমাম দেখাতে হবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু গিভেন নয়। সেখানে বলেছে সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট হবে, অর্থাৎ ক্ষেত্রফলটাকে ম্যাক্সিমাইজ আমাদের দেখাতে হবে। এরিয়া, আমি এরিয়া ধরে নিচ্ছি এ সমান সমান তাহলে এক্স ওয়াই। এবার দেখো আমাদের কিন্তু মানে অপেক্ষক কিন্তু এইটা এ ইকুয়াল টু এক্স ওয়াই, সেখানে এ কে আমরা বরবার ডেরিভেটিভ করব, কিন্তু এখানে চলরাশি তো দুটো রয়েছে, কার রেসপেক্টে করব? এটাই হলো মেন জিনিস, আমরা চলরাশিগুলোকে কিভাবে তাড়াবো। আমরা একটা চলরাশির আন্ডারে এই আরেকটা যাকে আমরা বৃহত্তম বা ক্ষুদ্রতম দেখাবো, তাকে একটা চলরাশিকে মানে চলরাশির অপেক্ষক হিসাবে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে কিভাবে করতে পারি, দেখো এখানে এক্স আর ওয়াই রয়েছে, এখানে এক্স ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন আছে যেখানে এই পিটা হলো ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান পি বাই টু হবে, বা ওয়াই সমান সমান হলো পি বাই টু মাইনাস এক্স। তাহলে দেখো এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, অতএব এ সমান সমান কত হয়ে যাচ্ছে, এক্স ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা এই মান বসিয়ে দেবো পি বাই টু মাইনাস এক্স। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে পি বাই টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। দেখো এইটা আমাদের কিন্তু একটা অপেক্ষক বেরিয়ে আসলো। কার অপেক্ষক? দৈর্ঘ্যের রেসপেক্টে এরিয়ার অপেক্ষক, ঠিক আছে। মানে এক্সের সাপেক্ষে কিন্তু অপেক্ষকটা হচ্ছে, যেটা হলো এরিয়াকে প্রকাশ করছে। এবার এই এরিয়াকে আমাদের বৃহত্তম বা ক্ষুদ্রতম দেখাতে হবে। তাহলে এইখান থেকে আমাদের অঙ্ক মেন শুরু হয়ে গেল চরম অবমের। তো আমরা কি করব, এ কে এক্সের সাপেক্ষে পরপর দুবার অন্তর্কলজ করে পাই, পরপর দুবার অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই। তো কী হবে, ডি এ বাই ডি এক্স, এক্সের রেসপেক্টে করছি, তাহলে এটা কত হচ্ছে, প্রথমে পি বাই টুই হবে মাইনাস টু এক্স, এবং ডি টু এ বাই ডি এক্স টু কত হবে, এটাকে আবার ডেরিভেটিভ করলে মাইনাস টু। তার মানে কি বোঝাচ্ছে, এখানে দেখো এক্সের কোনো ভ্যালুই নেই, অর্থাৎ এটা অলওয়েজ লেস দ্যান জিরো, অর্থাৎ এক্সের সকল মানের জন্যই এটা ম্যাক্সিমাইজ হচ্ছে, অর্থাৎ এখান থেকে এক্সের যেই মানই বেরোবে তার জন্যই এটা ম্যাক্সিমাইজ হচ্ছে। অর্থাৎ চরম বা অবম মানের জন্য, চরম বা অবম মানে ডি এ বাই ডি এক্স ইকুয়াল টু জিরো হতে হবে। দিস ইমপ্লাইজ পি বাই টু ইকুয়াল টু এক্স, একবার ইকুয়াল টু জিরো করলে ইকুয়াল টু টু এক্স। দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু হচ্ছে পি বাই ফোর। তাহলে এক্স ইকুয়াল টু যদি পি বাই ফোর হয়, এবার এক্সের মান এখানটায় বসিয়ে দিই, ডি টু এ বাই ডি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু পি বাই ফোর, সেটা লেস দ্যান জিরোই হবে, কারণ এক্সের যে কোনো মানেই লেস দ্যান জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু পি বাই ফোরে এক্স ইকুয়াল টু পি বাই ফোর বিন্দুতে এ ম্যাক্সিমাইজ বা ম্যাক্সিমাম। তার মানে সেটা কি, অতএব ওয়াই ইকুয়াল টু সেখানে কি হবে, তাহলে এইখানটায় বসিয়ে দেবো, এই যে, বা ওইখানটায় বসিয়ে দিতে পারি, এখান থেকে বসিয়ে দিলে পি সমান সমান টু ইন্টু পি বাই ফোর প্লাস ওয়াই। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, ওয়াই সমান সমান এইখানটায় বসাতে পারতাম আমরা, পি বাই টু মাইনাস পি বাই ফোর ইকুয়াল টু হচ্ছে পি বাই টু। তার মানে অতএব এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু পি বাই টু, পি বাই ফোর, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয়, অতএব আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। বোঝা গেল কিভাবে করলাম। এখানে আমাদের কিন্তু যেই দুই রকমের ভেরিয়েবল থাকবে তার সঙ্গে একটা গিভেন অর্থাৎ কনস্ট্যান্ট ধ্রুবক দেওয়া থাকবে। এই যে প্রদত্ত দেওয়া আছে, অর্থাৎ এইটা ধ্রুবক, তাহলে পরিসীমাটা ধ্রুবক, কিন্তু আমাদের যেই ক্ষেত্রফল বের করতে হবে সেটাকে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম দেখাতে হবে। তাহলে ক্ষেত্রফলটাকে আমরা এই পরিসীমা দিয়ে এক্স ওয়াইয়ের মধ্যে থেকে যে কোনো একটাতে আমরা কনভার্ট করে নেব। তাহলে সেক্ষেত্রে দেখো কেন আমরা কনভার্ট করছি, যখন একে ডেরিভেটিভ করব এক্সের রেসপেক্টে করব না ওয়াইয়ের রেসপেক্টে করব, তার জন্য কিন্তু আমরা একটা ভেরিয়েবলে নিয়ে এসেছি। এবার এখান থেকে করতে পারবো। আরও এরকম টাইপের অনেক কটা অঙ্ক আছে, আমি কয়েকটা করে দেবো তোমাদের জন্য।
নেক্সট যে অঙ্কটা আমরা করছি সেটা কিন্তু খুব ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। প্রমাণ করো যে কোনো প্রদত্ত বৃত্তের ভিতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র। অর্থাৎ একটা বৃত্ত আমরা ধরে নেব যার সেন্টার আমরা ধরে নিচ্ছি সুবিধার জন্য যে সেন্টারটা হলো 0 0-তে রয়েছে এইখানটায়। তাহলে তার মধ্যে যে আয়তক্ষেত্র অঙ্কন করা যাবে তার মধ্যে যে আয়তক্ষেত্র আমরা যদি এরকম টাইপের কোনো একটা আয়তক্ষেত্র আঁকি সেটা তার ক্ষেত্রফল যদি সর্ববৃহৎ হয় তাহলে সেটা একটা বর্গক্ষেত্র হবে। তো এই ক্ষেত্রে আমরা কি ধরে নেব, মনে করি বৃত্তটি এ একক ব্যাসার্ধযুক্ত এবং মূলবিন্দুতে কেন্দ্র অবস্থান করে। তাহলে সমীকরণ কি হবে? x² + y² = a²। ঠিক আছে, এটা 1 নম্বর নাম দিলাম। অর্থাৎ এই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দু হবে x, y, তাই তো? এর ওপর যে কোনো বিন্দু x, y। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যদি যে কোনো বিন্দু x, y হয় তাহলে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এটা কি হবে? দেখো, এই বিন্দু স্থানাঙ্ক যদি x, y হয় তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে? দেখো, এদিকে -x পরিমাণ, এদিকেও তার মানে এদিকে যতখানি থাকবে এদিকেও ততখানি থাকতে হবে, তাই তো? তা নয়তো তার আয়তক্ষেত্র হচ্ছে না আমাদের। তাহলে এটাও x একক হবে, এটাও x একক হবে, তাহলে এটা হয়ে যাবে 2x। একই রকম এইটুকু y হলে এটা y + y 2y হবে, অর্থাৎ দৈর্ঘ্য হয়ে যাবে। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 2x এবং 2y একক। ঠিক আছে, তাহলে এবং ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা এখানে এরিয়া ধরে নিচ্ছি A = দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2x × 2y, তার মানে এটাকে আমরা লিখতে পারি 4xy। এখানে দেখো, আমরা এই xyটাকে তো আমাদের রিপ্লেস করতে হবে, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। সেটা আমরা কার হেল্প নিয়ে করব? এই যে এখানটায় রয়েছে দেখো, এটার সাহায্যে আমরা করব। কারণ এ আমরা ধরে নিয়েছি গিভেন, কারণ কোনো প্রদত্ত বৃত্ত বলেছে, বৃত্তটা প্রদত্ত দেওয়া আছে, তার মানে বৃত্তটা ফিক্সড। তাই বৃত্ত ফিক্সড হওয়ার অর্থ হলো তার ব্যাসার্ধ ফিক্সড, তাই তো? মানে এইটা ধ্রুবক, এ হলো ধ্রুবক, তাহলে এর রেসপেক্টে আমরা x² + y² = যদি a² হয়, আমরা যে কোনো একটা y² = আমরা লিখতে পারি a² - x²। ঠিক আছে, তাহলে এটাকে আমরা দুপাশে যদি স্কোয়ার করে দিই, a² = 16x² y², এই y² এর জায়গায় আমরা এটা বসাচ্ছি 16x² × a² - x²। ঠিক আছে, বা এটাকে আমরা 16x² a² - 16x⁴, এটা হলো a²। দেখো, এর বৃদ্ধি বা এ যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, a²ও ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। তাহলে এখানে a²কে পরপর দুবার x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। কি হবে? ফার্স্ট আমাদের আসছে dx অফ a², এখানে x এর রেসপেক্টে করলে কত হচ্ছে দেখো, 32x a² মাইনাস এখানে 4 × 16 = 64x³। ঠিক আছে, এবং ডবল ডেরিভেটিভ যখন করব 2d2 dx2 a², তাহলে এর ডবল ডেরিভ করলে 32a² হবে শুধু, মাইনাস এখানে একটা জিনিস ভুল করলাম, 4 × 16 = 64 হবে,
64। এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 4 12 2 হাতে 1 3 6 18 19 192 এক্স স্কোয়ার হচ্ছে, এটা আসছে। এবার ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য অর্থাৎ প্রান্তিক মানের জন্য কী হবে, এটা ইকুয়াল টু 0, ddx অফ এ স্কোয়ার ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ 32x স্কোয়ার মাইনাস 64x কিউব ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো 32x কমন নিতে পারি, তাহলে এখানে আসছে হলো এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু 0 আসছে একটা, x ইকুয়াল টু 0 অর x ইকুয়াল টু আসছে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসছে হলো এ স্কোয়ার বাই 2 বা x ইকুয়াল টু আসছে হলো রুট ওভার a বাই রুট 2 দেখো যদি আমরা x ইকুয়াল টু 0 নিই তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, সেটা তাহলে আমরা নেব না, তাহলে আমরা শুধুমাত্র এইটার জন্যই দেখব। অর্থাৎ চরম বা অবম মানের জন্য এখানে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজের জন্য কি করতে হবে, d2 বাই dx টু a স্কোয়ার অ্যাট x ইকুয়াল টু a বাই রুট 2 কত হচ্ছে, এক্সের জায়গায় a বাই রুট 2 বসালে এখানে 32 a স্কোয়ার মাইনাস 192 এখানে হয়ে যাবে তাহলে a স্কোয়ার বাই 2 কাটলে 91, তাহলে 91 এখানটায় কত হচ্ছে, 91 থেকে 32 বিয়োগ করলে এখানে হচ্ছে 59 মাইনাস এ স্কোয়ার, তাহলে অলওয়েজ লেস দ্যান 0, তাহলে এটা চরম হচ্ছে। অর্থাৎ এখানটা আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল টু a বাই রুট 2-তে ক্ষেত্রফল চরম হচ্ছে। অতএব x ইকুয়াল টু যদি a বাই 2 হয় তাহলে y এর ভ্যালু কত, এই যে এখান থেকে, অতএব y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2 হয়ে যাবে, তাহলে সেটাও a স্কোয়ার বাই 2, তার মানে y ইকুয়াল টু হচ্ছে a বাই রুট 2 ইকুয়াল টু এটাও x, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এক্ষেত্রেও সমান হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রেও সেই আয়তক্ষেত্রটা হবে বর্গক্ষেত্র। বুঝতে পারলে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এ স্কোয়ার যেটা আমরা এ স্কোয়ার করে নিয়েছিলাম, এ স্কোয়ার না করলেও হবে, কিন্তু সেক্ষেত্রে একটা রুট থাকবে, সেখানে আমাদের ক্যালকুলেশনে একটুখানি আরও কঠিন জায়গা চলে আসবে, যার জন্য এটা আমরা স্কোয়ার করে নিয়েছিলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আরও দুটো অঙ্ক করব যেখানে সেগুলোও খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি দেখিয়ে দেবো আজকে। নেক্সট প্রবলেম যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, পরীক্ষায় বহুবার এসছে, এবারও আসতে পারে। দেখো কি বলেছে, দেখাও যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের মধ্যে অন্তর্লিখিত শঙ্কুর বৃহত্তম আয়তন গোলকের আয়তনের 8/7 অংশ। তো এখানে প্রদত্ত কি রয়েছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, এটা হলো আমাদের ফিক্সড, অর্থাৎ গোলকের ব্যাসার্ধটা ফিক্সড, অর্থাৎ গোলকটা তার মানে আমাদের ফিক্সড। এবার গোলকের মধ্যে এই যে আমি এই গোলকটা নিয়েছি, এটার ব্যাসার্ধ হলো আর, দেখো এখান থেকে এটা হলো গোলকের সেন্টার কেন্দ্র, আমি ও ধরেছি, ও থেকে এটা আমি তার মধ্যে একটা শঙ্কু নেওয়া হয়েছে, আমরা মনে করছি এটাই বৃহত্তম শঙ্কু, তার নাম আমরা দিই এল এম এন, এবং এটা হলো আমি সি নাম দিয়েছি, যেটা হলো এই শঙ্কুর যে ভূমি রয়েছে তার কেন্দ্র। ঠিক আছে, এবং এই ভূমি যেই শঙ্কুর ভূমি তো একটা বৃত্ত হয়, এবং তার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম স্মল আর। তাহলে আমাদের এক্ষেত্রে কি কি দেওয়া রয়েছে, আমাদের শঙ্কুর আয়তন, এখানে কি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আর। ঠিক আছে, এইখান থেকে আরেকটা কি, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর ব্যাসার্ধ আগে ধরি, ব্যাসার্ধ ইকুয়াল টু এখানটা আমরা এমসি ইকুয়াল টু আমরা ধরেছি স্মল আর। আর হলো শঙ্কুর উচ্চতা, এটাই তো লাগবে, শঙ্কুর উচ্চতা সমান সমান এল সি
সমান সমান দেখো এল ও প্লাস ও সি, তাই তো, এল ও প্লাস ও সি। এল ওটা তো আমরা জানি, এল ও সমান সমান আর, এই ও সিটুকুকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে আর প্লাস এক্স। ঠিক আছে, এবার দেখো এই যে স্মল আর ব্যাসার্ধ, এই এক্স এবং এই ও এম সি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের এর মধ্যে রিলেশনটা কি আসবে? অতিভুজ হলো আর স্কোয়ার সমান সমান স্মল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা এখান থেকে আমরা যে কোনোটা একটাকে কনভার্ট করতে পারি, এই স্মল আরটাকে কনভার্ট করে দিই, স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে আমাদের আয়তন ভি, শঙ্কুর আয়তন ভি সমান সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বলতে এখানে ভূমির ব্যাসার্ধ, স্মল আর স্কোয়ার এইচ মানে উচ্চতা আমার, এইচ আমরা জেনেছি এটা আর প্লাস এক্স, আর 1/3 বা পাই/3 একবারে লিখে দিই, পাই/3 এই আর স্কোয়ার মানে হলো ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এইচ মানে হলো আর প্লাস এক্স। এবার দেখো এখানে এই ক্যাপিটাল আর এগুলো কনস্ট্যান্ট, এক্সটা হলো আমাদের ভেরিয়েবল। এবার এই ভিটাকে আমাদের ম্যাক্সিমাইজ দেখাতে হবে, তাহলে ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু কত হবে? পাই/3 তো আমাদের বাইরে থাকছেই, প্রথমে এটার ডেরিভেটিভ করি, আর স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, মাইনাস এক্স স্কোয়ারের মাইনাস 2x, তখন এই অংশটা ফিক্স থাকবে, আর প্লাস এক্স ফিক্স থাকবে প্লাস, এবার এর ডেরিভেটিভ করলে দেখো এক্সের ডেরিভেটিভ শুধু 1, তার মানে শুধু এটা থাকবে, অর্থাৎ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটুকু। এবার ডবল ডেরিভেটিভ যখন করব ডি টু ভি বাই ডি এক্স টু ইকুয়াল টু আবার পাই/3 থাকছে, এখানে এর ডেরিভেটিভ করলে মাইনাস 2 আর প্লাস এক্স, তারপরে এইটা থেকে যাবে মাইনাস 2x ইন্টু এর ডেরিভেটিভ 1, আর এটার করলে এটারও হচ্ছে মাইনাস 2x, তাহলে এখানে হচ্ছে মাইনাস 4x, যাই হোক সামথিং থাকবে। তো চরম বা অবম মানের জন্য, প্রান্তিক মানের জন্য কি হবে? এই যে এইটা অংশটা 0 হবে, ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা কি লিখতে পারি? এই অংশটা ইকুয়াল টু 0, মাইনাস 2x আর প্লাস এক্স প্লাস আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে ব্যাপারটা কি আসছে এখানে দেখি একটুখানি, এখানে আসছে হলো মাইনাস 2x আর মাইনাস 2x স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে আর স্কোয়ার মাইনাস 2x আর বা আর এক্স মাইনাস, সরি এখানটা একটাই তো এক্স স্কোয়ার, মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর করি, তাহলে আর মাইনাস 3x ইন্টু আর প্লাস এক্স ইকুয়াল টু 0, তাই তো? দেখো তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এক্সের ভ্যালু আর মাইনাস 3x ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ হলো এক্স ইকুয়াল টু r/3, আরেকটা কী হবে? এক্স ইকুয়াল টু মাইনাস আর, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস আর এটা তো হতে পারে না, এক্স ইকুয়াল টু মাইনাস আর এটা হতে পারে না, আমরা শুধুমাত্র এক্স ইকুয়াল টু r/3 দিয়ে দেখব। তাহলে যেহেতু কেন হতে পারে না? কারণ যেহেতু হলো এক্স এবং আর দুটোই গ্রেটার দ্যান 0, যেহেতু এক্স গ্রেটার দ্যান 0 আরও গ্রেটার দ্যান 0, তাহলে এইটা কখনো হতে পারে না। আমরা অতএব আমরা শুধুমাত্র ডবল ডেরিভেটিভটা আমরা দেখব এক্স ইকুয়াল টু r/3-তে, তাহলে d2v বাই dx2 অ্যাট এক্স ইকুয়াল টু r/3, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? এখানটা হচ্ছে পাই/3 বাইরে, মাইনাস 2r, এই যে মাইনাস 2r, এখানে মাইনাস 2x মাইনাস 2x মাইনাস 6x, তাহলে পাই/3 মাইনাসগুলো কমন নিলেই হয়ে যায় একবারে, পাই/3 মাইনাস পাই/3
2r প্লাস 6 ইন্টু r বাই 3, তাহলে এখানটা কাটছে আবার 2, তাহলে 4r, তাই তো, মাইনাস 4/3 পাই আর, অর্থাৎ এখানে দেখো সব পজিটিভ, এটা লেস দ্যান 0, অর্থাৎ x ইকুয়াল টু r/3 বিন্দুতে চরম মান আছে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু π/3 বিন্দুতে যদি চরম মান থাকে, সেই চরম মানটা কি সেটা বের করতে হবে। বৃহত্তম আয়তন, গোলকের আয়তনের 8/27, তাহলে বৃহত্তম আয়তনটা কত, অতএব ম্যাক্সিমাম ভলিউম, অর্থাৎ বৃহত্তম আয়তন, অতএব বৃহত্তম আয়তন v at x ইকুয়াল টু r/3 ইকুয়াল টু, এখানটায় বসিয়ে দেবো কোথায়, v এর ভ্যালু এইটা, π/3 ইন্টু r স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় r/3, তাহলে r²/9, আর এটা হলো r প্লাস r/3, তাহলে এখানটা হচ্ছে π/3, এখানে হচ্ছে 8r²/9 ইন্টু 4r/3, তাহলে এখান থেকে দেখো এই 8/27টা যদি আমি রাখি, এই 8 আর 3 নং 27, আর ইন্টু এখানে পাই 4/3 থাকছে, 4/3 পাই আর কিউব, এটা কিসের আয়তন, 4/3 পাই আর কিউব, এটা গোলকের আয়তন, অতএব 8/27 ইন্টু গোলকের আয়তন, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার খুব সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, নেক্সট আরও একটা অঙ্ক করব আমরা। আজকের ভিডিওর একদম লাস্ট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট আরও একটা অঙ্ক। দেখো, একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত, দেখাও যে শঙ্কুর আয়তন বৃহত্তম হলে অর্ধশীর্ষ কোণ হবে tan ইনভার্স √2। অর্থাৎ কি বলেছে, একটা শঙ্কু দেওয়া রয়েছে আমাদের, শঙ্কুর তির্যক উচ্চতা গিভেন দেওয়া রয়েছে, প্রদত্ত, তির্যক উচ্চতা এল ধরে নিচ্ছি আমরা, এল হলো ধ্রুবক, তির্যক উচ্চতা এল, এটা হলো ধ্রুবক, আর এটা আমরা উচ্চতা ধরে নিচ্ছি এইচ, উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ হলো আর, উচ্চতা ইকুয়াল টু এইচ, ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এবং এই অর্ধশীর্ষ কোণটাকে ধরে নিচ্ছি আমরা আলফা, শীর্ষ কোণ সমান সমান আলফা। এবার দেখো আমাদের এই আলফার সাহায্য নিয়ে এল, এইচ এবং আর এর মধ্যে রিলেশন নিতে হবে। একটা জিনিস দেখো, এটা যদি সূক্ষ্মকোণ হয়, এটা তখন ভূমি, এটা তখন লম্ব হবে, তাহলে L/H, অর্থাৎ এখানে H/L করব আমরা, H/L, অর্থাৎ অতিভুজ বাই, না ভূমি বাই অতিভুজই করি, ভূমি হলো H/L ইকুয়াল টু হচ্ছে আমাদের cos আলফা। দিস ইমপ্লাইজ H ইকুয়াল টু কী হচ্ছে, L cos আলফা। একই রকমভাবে R/L কত হবে, সাইন আলফা, R ইকুয়াল টু হচ্ছে তাহলে L সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা আয়তন কত করতে পারি, আয়তন V সমান সমান 1/3 পাই r²H ইকুয়াল টু 1/3 পাই r² মানে কত, L² সাইন স্কোয়ার আলফা ইন্টু H মানে কত, L cos আলফা। তাহলে V সমান সমান আমাদের হচ্ছে দেখো পাই L³/3 সাইন স্কোয়ার আলফা cos আলফা। ঠিক আছে, এবার আমরা কি করব, dV/d আলফা বের করব, তাই তো, ইকুয়াল টু পাই L³/3 থাকবে, সাইন স্কোয়ার আলফার ডেরিভেটিভ করলে 2 সাইন আলফা cos আলফা, উল্টো আর একটা cos আলফা রয়েছে, তাহলে এটা cos স্কোয়ার আলফা, প্লাস পরেরটার ক্ষেত্রে কত হবে, সাইন স্কোয়ার আলফা থেকে যাবে, cos আলফার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন আলফা, তাহলে মাইনাস সাইন কিউব আলফা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আসলো আমাদের dV/d আলফা। একই রকমভাবে d2V/d আলফা স্কোয়ার ইকুয়াল টু পাই L³/3 ইন্টু এই অংশটা ডেরিভেটিভ করলে 2
সাইন আলফার ডেরিভেটিভ করলে কস আলফা, তাহলে কস কিউব আলফা হয়ে যাবে। তারপরেরটা কস স্কোয়ার এর ডেরিভেটিভ করলে 2 to 4 চলে আসলো, 4 সাইন আলফা কস আলফা ইন্টু কস আলফার আবার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন আলফা মাইনাস, এটা কত হবে 3 সাইন স্কোয়ার আলফা কস আলফা। ঠিক আছে, তো এই অবধি আরেকটু সিম্পলিফাই করি, এটা পাই এল কিউব বাই 3, এটাকে 2 কস কিউব আলফা, এখানটা হচ্ছে মাইনাস সাইন 4 সাইন স্কোয়ার আলফা কস আলফা মাইনাস 3 সাইন স্কোয়ার আলফা কস আলফা। এখানে দেখো, এখানে -4 সাইন স্কোয়ার আলফা কস আলফা, এখানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা কস আলফা, তাহলে -7 করে দিই একবারে, -7 কস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা কস আলফা, এইটুকু আসছে। তাহলে চরম বা অবম মানের জন্য এই অংশটা ডেরিভেটিভটা 0 হবে, অতএব চরম বা অবম মানের জন্য চরম বা অবম মানে ডিভি বাই ডি আলফা ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এই অংশটুকু 0, এটা তো আমাদের কনস্ট্যান্ট 0ই হবে। 2 সাইন আলফা যদি কমন নিই আমরা, তাহলে সাইন আলফা কমন নিলে 2 কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 0। এবার দেখো আলফার ভ্যালু কি 0 থেকে π/2 এর মধ্যে 0 হবে না, যেহেতু আলফা লেস দ্যান 0 লেস দ্যান π/2, অর্থাৎ 0 থেকে পাই এর মধ্যে, 0 কিন্তু হবে না, তাহলে এটাকে আমরা অ্যাডজাস্ট করে লিখতে পারি ওইদিকে। অতএব 2 কস স্কোয়ার আলফা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা হচ্ছে, দেখো এই যে এই অংশটাকে, এইটা এদিকে 0 হয়ে অ্যাডজাস্ট হয়ে গেল, তারপরে সাইন স্কোয়ার আলফা হবে না, তাহলে কস স্কোয়ার আলফা দিয়ে ভাগ করে দিলে ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 2, তাহলে ট্যান আলফা কত, ট্যান আলফা ইকুয়াল টু √2, তাহলে ট্যান আলফা যদি √2 হয়, সাইন আলফা কত হবে, ট্যান আলফা √2 হলে, ট্যান হলো লম্ব বাই ভূমি, লম্ব √2 ভূমি 1, তাহলে অতিভুজ কত হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ √3। ঠিক আছে, অতএব সাইন আলফা কত, সাইন আলফা হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে √2/3, আর কস আলফা ইকুয়াল টু হলো 1/√3। ঠিক আছে, এবার এটা আমরা d2v/d আলফা 2 অ্যাট সাইন আলফা হলো √2/3 কস আলফা হলো 1/√3তে বসিয়ে দিই। তাহলে দেখো এখানটায় কত হচ্ছে, পাই L3/3 থাকলো, এখানে কস কিউব আলফা রয়েছে, তাহলে মাইনাস ওপরে 2 আর এটা 3√3 -7 সাইন স্কোয়ার আলফা মানে হলো 2/3, আর কস আলফা কত 1/√3, তাহলে 14 হচ্ছে, -14, এখানে -2, এখানে -2 না, মাইনাস নেই এখানে, সরি, এখানে 2, তাহলে এখানে ওপর হচ্ছে 14 আর এখানে হচ্ছে 2, তাহলে মাইনাস কমন গেলে দেখো পাই আলফা L3/3 ইন্টু 12/3√3, তাই তো, এখান থেকে কাটাকাটি করলে 4, তাহলে এটা লেস দ্যান 0, অর্থাৎ অতএব ট্যান আলফা ইকুয়াল টু √2 হলে আয়তন সর্বোচ্চ, অতএব আলফা ইকুয়াল টু কত হচ্ছে, ট্যান ইনভার্স √2, এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তো খুব ভালো অঙ্ক ছিল, প্রত্যেকটা অঙ্ক আমি খুব ধরে ধরে করানোর চেষ্টা করেছি। এই ধরনের অঙ্ক আরও কয়েকটা আছে এরকম আর কি, গোলকের ভেতর চোঙ, এরকম টাইপের অঙ্ক কিছু রয়েছে, সেগুলো একটুখানি দেখে নেবে, তোমাদের এক্সাম্পলে যে অঙ্কগুলো আছে সেগুলোও দেখতে পারো। তো যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।